নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মোদী সরকারের বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট আখ্যা কংগ্রেসের। করিমগঞ্জের ভগীরখোলায় স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামী। ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় জব মেলার আয়োজন শিলচরে। 21শে জুলাই ভাষা শহীদ স্মরণে আলোচনা সভা করিমগঞ্জে। পুলিশের গুলিতে নিহত 3 মার যুবকের মৃত্যুর প্রতিবাদে মৌন মিছিল। বেহাল শিলচরের রাজপথ, প্রতিবাদে সড়ক অবরোধ স্থানীয় জনগণ সহ ব্যবসায়ী সমিতির। করিমগঞ্জের ভগীরখোলা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। নিজ পত্নীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর। স্বামী আব্বু বক্কর মঙ্গলবার রাত 3টার দিকে নিজ পত্নী সিদ্দিকা বেগমকে শোবার ঘর থেকে টেনে হিঁচড়ে পুকুর পাড়ে নিয়ে আসে। পুকুরের জলে নিজ পত্নীর ঘাড়ে ধরে ডুবিয়ে দেয় অভিযুক্ত স্বামী আবু বক্কর, যার ফলে মৃত্যু হয় সিদ্দিকা বেগমের। ঘটনার পর আবু বক্কর স্থানীয় নিলামবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করে। নিলামবাজার থানার পুলিশ আবু বক্করকে সঙ্গে নিয়ে ক্রাইম সিন রিয়াক্ট করার সময় স্বামী আবু বক্কর নিজ পত্নীকে হত্যা করেছে তা বয়ান করে। পরিবার কেন্দ্রিক ঝগড়ার জন্য হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হয়েছে। উল্লেখযোগ্য যে 12 বছর পূর্বে আবু বক্কর ও সিদ্দিকা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের 5টি সন্তানও রয়েছে। কি কারণে আবু বক্কর পত্নীকে হত্যা করেছে এটি এখনো সামনে আসেনি। আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ নীলামবাজাৰ পুলিচ ষ্টেচনত আজি ৰাতিপুৱা 5:30 বজাত এজন ব্যক্তি, তেওঁৰ নাম আছিলে আবু বক্কৰ, তেওঁ বাঘিৰখালা নীলামবাজাৰ PSৰ আণ্ডাৰৰ তেওঁ নিজেই থানাত আহি পেলাই হাজিৰ হৈ তেওঁ কৈছে যে তেওঁৰ নিজৰ ৱাইফক তেওঁ ডিঙিত চেপি মানে পানীত ডুবুৱাই পেলাই মাৰিছে। তাৰপিছত লগে লগে আমাৰ OC আৰু আমাৰ ষ্টাফ গৈ পেলাই পালেগৈ, পাই দেখিলে যে আৰু এই ডেড বডি ৰিকভাৰী কৰিলে। ইতিমধ্যে PMৰ কাৰণে ইনকুৱেষ্ট কৰাৰ পিছত PMৰ কাৰণে পঠোৱা হৈছে আৰু তেওঁক এৰেষ্ট কৰা হৈছে। ক্লিয়াৰ হোৱা নাই, বাকী ইনভেষ্টিগেশ্যন চলি আছে, PMৰ পিছত গম পোৱা যাব। শিলচরে বেহাল সড়ক পথে অবরোধ স্থানীয় জনগণ সহ ব্যবসায়ী সমিতির। শহরের বেহাল সড়ক মেরামতির দাবিতে পথ অবরোধ। অবরোধের ফলে স্তব্ধ শহরের স্বাভাবিক যান চলাচল। দীর্ঘ কয়েক মাস থেকে বেহাল শিলচর শহরের প্রতিটি পথ উপপথ জরাজীর্ণ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করে আসছে। বেহাল সড়কের জন্য প্রায় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। এমনকি প্রচণ্ড ধুলাবালির জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন স্থানীয় জনগণ সহ পথচারীরা। ফলে বাধ্য হয়ে বুধবার শহরের ব্যস্ততম হাসপাতাল রোড অবরোধ করেন স্থানীয় জনগণ। ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত সবচেয়ে শোচনীয় রাজপথের অবস্থা। তাই বাধ্য হয়ে স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ সড়ক সংস্কারের দাবিতে রাজপথ অবরোধ করে রাখেন। দীর্ঘ সময় অবরোধ থাকার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়ে শিলচরের রাজপথ। বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ, রাস্তার জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি। কারণ আমরা সামনে বাচ্চারা অটো লিয়া উঠতে যায়, রাস্তাতে চলাচল করা যায় না। প্রশাসনিক কি দায়িত্ব না এটা আমাদের সাধারণ নাগরিকের? আমরা তো মন্ত্রী মিনিস্টার না, আমরা VIP রাস্তা ঠিক করে দেব, যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে। সাধারণ পাবলিককে ওরা মানুষ বলে করে না। আমরা ভোট দেওয়ার সময় তাদেরকে দিই, আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই, ভোট তো দিয়েছি, তার জন্য আজকে হয়েছে। আমরা চাই কি? আমরা চাই রাস্তাঘাট, জল, এটাই চাই, আমরা তো আর কিছু চাই না। প্রশাসনে আমাদের দেখছে না এগুলো। আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় সময়, আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে। বাইরের মানুষ লোকে বলছে আপনি কোথায় থাকেন, এটা শিলচর না কি? এটা শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা। আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে, আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলাকে, মানুষগুলাকে উঠাই, প্যাসেঞ্জারগুলাকে। আমরা কি করব? আমরা দেখতে দেখতে আর ঐশ্বর্য বেড়ে গেছে। আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও। এরা বারে খালি হয়ে যাবে, পুজোর আগে হবে, এরা আমাকে বাধ্যবাধি দিয়ে চলছে। যতদিন রাস্তা ঠিক না হয় তার তো প্রশাসন দরকার। এইগুলো ধুলাগুলা উঠছে, আমরা দোকানদারি করতে পারছি না। প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে? ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয়। বালু খাইতে যখন আমাদের 2-3 জন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে, তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি। আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়া একদম ওই রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা। আপনার সামনে আমরা মাস্ক লাগাই দাঁড়ায় রয়েছি। এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতা না, কিন্তু অন্তত জল তো দিতে পারেন, একটা গাড়ি এখানে রাখতে পারেন, গাড়ি তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া।
আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি? ভিআইপি আইলে আপনারা 6 ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন। সাধারণ মানুষ আপনাদের কর দেয়, ট্যাক্স দেয়, যে সব প্রত্যেকটা জিনিসে হেল্প করে, তারার কোনো দাম নাই। দাম হইল সব ভিআইপি মানুষের। আপনারা তো ভিআইপি মানুষ তো হুটার বাজে ইয়ে যাইব গিয়া, যদি রাস্তাতে কেউ খারাপ থাকে সরতে লাগবো, আমরা কই যেতাম? এখন আমাকে আশা দিচ্ছে, ওসি সাহেব এসেছেন সদর থানা থেকে, উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি, আপনারা এখানে থাকেন, আজকে একটা মীমাংসা হবে। তারা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যদি সলিউশন না করে দিতে পারেন, আমরা আজকে আবার রোড ব্লক করে দেব। 3 মার্চ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাফলংয়ে প্রতিবাদী মৌন মিছিল। কাছাড় জেলা লক্ষ্মীপুর মহকুমার ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর সংঘর্ষে গুলিতে নিহত হওয়া 3 মার্চ যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কাছাড়ের লক্ষ্মীপুর উত্তপ্ত থাকা সময়ে ডিমা হাসাও জেলার হাফলংয়ে বুধবার মার ওয়ামেন অ্যাসোসিয়েশন ও কুকি ওয়ামেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাফলংয়ের রাজপথের এক মৌন মিছিল বের করা হয়। মার তথা কুকি জনগোষ্ঠীর শতাধিক মহিলা ও যুবতীদের উপস্থিতিতে এই মিছিল হাফলং লালফিল্ড থেকে শুরু হয়। হাফলংয়ের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলটি জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এসে সমাপ্তি হয়। সংগঠন দুইটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। কাছাড় পুলিশের গুলিতে নিহত 3 মার্চ যুবকের মৃত্যুর তদন্তের জন্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতির দ্বারা এসআইটি গঠনের দাবিও জানানো হয়। মার ওয়ামেন অ্যাসোসিয়েশনের মহিলারা বলেন, পুলিশ বেআইনিভাবে 3 যুবককে হত্যা করেছে। সংবিধান প্রদত্ত আইন অবমাননা সহ মৌলিক অধিকার হনন করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তে এগুলো বেরিয়ে আসবে বলে জানান তারা। এছাড়াও মৃত 3 যুবকের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি এরকম ঘটনার ফের পুনরাবৃত্তি না হওয়ার জন্য তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট আহ্বান জানান। Dear brothers and sisters, today I would like to say a few words on about the incident which took place at Kachar. Actually, we do not blame to the state government, but the persons who were involving in brutally killings of the 3 innocent youths. What they did to them, huh? We feel very pain. They are innocent, and they were brutally killed. And so, the person who were involved in the killings should be given a good punishment. They need to be hanged. Just imagine if they were your brothers and sisters, the accused were. How will you feel it? We feel very pain actually. So, we demand judicial inquiry immediately. And we request that some government to give a big help to the bereaved family. आज में जो हम लोग का ये रैली हुआ है, ये हम लोग का जो 16 जुलाई को हुआ था, हम लोग का ये इंसिडेंट दुर्घटना हुआ था। ये बहुत दुख का बात है कि हम लोग का ये कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया का पालन नहीं हुआ। हम लोग का तीनों भाई, जो लोग का नाम है ललबेग कुम्हार, लल्लुंग ओइम्हार और जसवा लरिनसांग, वो लोग का तीनों को इतना बुरी तरह से मार दिया कि हम लोग का ह्यूमैनिटी के अगेंस्ट है। ये एक मानव जाति के लिए बहुत खतरनाक ये है, और हम लोग आशा करते हैं कि ऐसा घटना और नहीं होने के लिए हम लोग सरकार से विनती करते हैं कि ऐसा घटना और नहीं होने के लिए, और सबको इतना न्याय देने के लिए, ये हम लोग को न्याय चाहिए। जितना आज में यहाँ पे रैली में इकट्ठा हुआ है, हम लोग को न्याय चाहिए। মঙ্গলে বাজেট পেশ করে বেতনভুক্ত কর্মীদের স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেরিয়ে 75,000 টাকা ঘোষণা করা হয়েছে। ফলে নতুন কর কাঠামোর নিরিখে চাকরিজীবীরা চলতি আর্থিক বর্ষে 17,500 টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন। এবারের বাজেটে মূলত 9টি বিষয়ের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদী সরকারের তৃতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আসাম চা শ্রমিকদের উন্নয়নের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি নেতা মন্ত্রীরা যখন এই বাজেট নিয়ে উৎসাহিত, সেই সময় পুরো ইন্ডিয়া জোট এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট আখ্যায়িত করে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ কার্যসূচি পালন করেন। এদিকে বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, 400 আসনের স্বপ্ন দেখা বিজেপি মাত্র 240 আসনে জয়ী হয়ে অন্যের ভরসায় সরকারে টিকে আছে, যার প্রতিফলন এই বাজেটেও লক্ষ্য করা গেছে। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া বিজেপি বিগত 10 বছরে কতজনকে চাকরি দিতে সক্ষম হয়েছে? তৃতীয় কার্যকালের প্রথম বাজেটে দেশবাসীর জন্য নতুন কিছু নিয়ে আসবেন বলে অপেক্ষা করলেও
মোদী সরকার নিজেদের কুর্সি বাঁচাতে বিহার ও অন্ধ্রপ্রদেশের 58,000 কোটি ও 15,000 কোটি ঘোষণা করেছে। বাকি অন্যান্য রাজ্যসহ সাধারণ মানুষ এই বাজেট থেকে কিছুই পাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ তৃতীয় কার্যকালের প্রথম বাজেটই দেশবাসীকে নিরাশ করেছেন। এ নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা পার্লামেন্টের বাইরে জনতার আওয়াজ হয়ে সরকারের বিরোধিতা করেছেন। দলীয় তরফে নির্দেশ আসলে করিমগঞ্জ জেলাতেও বিজেপির জনবিরোধী বাজেটের বিরোধিতায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আপকি বার 400 পার প্রথমে স্লোগান ছিল বর্তমান প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর। আপকি বার 400 পারকে কুশিয়ারা, ব্রহ্মপুত্র এবং সাগরে ফেলে জনগণ 243 এনে দাঁড় করিয়েছেন বিজেপিকে এককভাবে। তো অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারকে নিয়ে সরকার গঠন করেছেন, এনডিএ সরকার গঠন হয়েছে। আমরা আশা করেছিলাম যে 3 বারের প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নিয়েছেন, জনমুখী একটা বাজেট সরকারের পক্ষ থেকে উপস্থাপিত করা হবে। কিন্তু গতকাল যে বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যেটা উপস্থাপন করলেন, হায় বাজেট। ভারতবর্ষের স্বাধীনতার পর এই ধরনের তোয়াজ করার বাজেট ভারতবর্ষের কোনো সরকার এখন পর্যন্ত উপস্থাপিত করেননি। একদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সন্তুষ্ট করা হয়েছে প্রায় 58,000 crores রুপিস দিয়ে, আরেকদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 15,000 কোটি দিয়ে সন্তুষ্ট করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে হাহাকার, আজকে সরকারি চাকরি বলুন, এবারে 3 নম্বর বারে মোদী সরকার পা দিয়েছেন। প্রথমবার যখন মোদী সরকার গঠন করেছিলেন তখন বলেছিলেন প্রতি বছর 2 কোটি চাকরি তারা দেবেন। তার মানে 10 বছর হয়ে গেছে, 10 বছরে 10 দুগুণা 20 কোটি চাকরি দেওয়ার কথা ছিল। সেই 20 কোটির কতজনকে চাকরি দেওয়া হয়েছে এটা ভারতবর্ষের সবাই জানে। তো এই বাজেট আর কিছু নয়। আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ যারা আছেন করিমগঞ্জের, বরাক উপত্যকার, আসামের এবং ভারতবর্ষের, দ্য বয় অফ ইয়েস্টারডে, গতকালকের শিশু যে, সেও বলতে পারবে এই বাজেটটা হচ্ছে গিয়ে চেয়ার বাঁচাও বাজেট, কুর্সি বাঁচাও বাজেট। চেয়ারকে দখলে রাখার জন্য, প্রধানমন্ত্রিত্বকে আঁকড়ে ধরার জন্য, সরকারকে বাঁচানোর জন্য এই বাজেট। সম্পূর্ণ বাজেটটা হচ্ছে গিয়ে সরকার বাঁচানোর বাজেট। সাধারণ মানুষের, ভারতবর্ষের সাধারণ মানুষের কোনো ধরনের কোনো চিন্তাধারা করে এই বাজেট উপস্থাপিত করা হয়নি। তো আজকে বিরোধী আমার নেতা, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি পরিষ্কার ভাষায় বলেছেন কুর্সি বাঁচাও বাজেট এই। আজকে অখিলেশ যাদবজি একই কথা বলেছেন। ইন্ডিয়া জোটের যারা প্রার্থী আছেন, যারা আছেন নেতৃস্থানীয়, তারা সবাই এক হয়ে আজকে পার্লামেন্টের সামনে আজকে ধর্ণা দেওয়া হয়েছে। তো আমরা অপেক্ষা করছি আমাদের সর্বভারতীয় দল ভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যদি কোনো আদেশ আসে তাহলে আমরা এই যে বাজেট, এই বাজেটের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব। আমরাও প্রতিবাদ সাব্যস্ত করব, কারণ এই বাজেটে ভারতবর্ষের 130 থেকে 35 কোটি মানুষ যারা আছেন তাদের কোনো ধরনের উন্নয়নের কথা এই বাজেটে উল্লেখ করা হয়নি। এই বাজেট সম্পূর্ণ সরকার বাঁচাও, কুর্সি বাঁচাও, চেয়ার বাঁচাও বাজেট। বুধবার ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় জব মেলার আয়োজন করা হয়। শিলচর রামনগরস্থিত ডন বস্কো স্কুলের প্রাঙ্গণে এই জব মেলার এই অঞ্চলের বেশ কয়েকটি প্রাইভেট
কোম্পানির প্রতিনিধি সহ বিভিন্ন জায়গা থেকে আসা বেকার যুবক ও যুবতীরা বেসরকারি চাকরির পাওয়ার আশায় পরীক্ষা দিতে উপস্থিত হন। এদিনের জব মেলা উপলক্ষে নৃত্য সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিনের জব মেলায় DDM এর প্রোগ্রাম ম্যানেজার শামীম আহমেদ লস্কর, স্কুলের ডিরেক্টর ব্রাদার রেগি জোসেফ জোশ চিরুকলেন সহ গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। স্কুলের ডিরেক্টর ব্রাদার রেগি জোসেফ জোশ বলেন, যে কোনো কাজকে ছোট বা বড় নির্ণয় করা যায়, কিন্তু ছোট ছোট কাজ করেই মানুষ বড় কাজের দিকে অগ্রসর হন এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। এই জব মেলার দ্বারা এই অঞ্চলের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং সেই সঙ্গে প্রাইভেট কোম্পানিগুলো উপকৃত হবেন বলে জানান তিনি। I met the students also a couple of times, and it's very nice to always stay with the young minds. And today I am very much pleasure to attend here the job fair. I am also feeling some nostalgia because I am also from the management background. From during my university days in 2008-9, I have faced some campus placement also. That time no job fair actually, only the campus placement was there. So basically I am also HR manager, about 3 years in private corporate sector, and 2011 I joined the government sector. So I am feeling nostalgic, and I know the role of HR manager. Those who are attending today, I must congratulate them, and I am also requesting them to find out the right persons for your life. For the people who are looking for various career opportunities and part of your social responsibility and commitment, and this program that we are organizing is a big platform, I am sure, for all our students. As brother mentioned, there are various courses and various groups of students come pass through this institution, especially from the rural areas, and they do not know. And another episode of Boscotec, that is, we have conducted the first time ever job fair in Boscotec. Boscotec is a skill training institution which was established in 2006, and the past years we have been training students in the different skills, soft skills as well as the vocational skills, and we had been placing them in different organizations. Of course, we used to have campus interviews conducted by the different organization, but today we facilitated a job fair wherein 10 to 12 competitive corporate houses came all over to Silchar, and they conducted an interview, a massive interview for the passed out students as well as the present batch of the students. We appreciate that the venture of these groups who have come over to Silchar to facilitate this. I'm sure that in the future we'll be able to facilitate more of this kind of job fairs wherein the students, youngsters from the rural areas can benefit and get employed in competitive institutions and can fetch a future for themselves. Thank you. এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন।
রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের
ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। 21শে জুলাই 1986 সালে ভাষা আন্দোলনের অমর শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস স্মরণে আলোচনা সভা করিমগঞ্জে অল ইন্ডিয়া ডিএসওর উদ্যোগে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও নেতা অরুণাংশ ভট্টাচার্য বলেন, নিজ মাতৃভাষা রক্ষার জন্য সেই দিন করিমগঞ্জের ছাত্র সমাজ, যুব সমাজ সহ বৃদ্ধ সবাই রাজপথে নেমে এসেছিলেন। পুলিশের গুলিতে শহীদ দিব্যেন্দু দাসের বোন সীমা দাস এআইডিএসওর কর্মী ছিল বলে তিনি উল্লেখ করেন। এদিনের উপস্থিত সবাই 1986 ভাষা আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হওয়া জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে স্মরণ করেন। পক্ষ থেকে যদি তারা প্রভোকেশন যেটা শুরু করলো সেটা যদি না করতো তেমন কিছু হতো না সেই দিন, কিন্তু তারা প্রভোগ করেছে। প্রভোগ করলে কিছু ছাত্ররা ডিল দিয়েছে, এটা করেছে, ডিল দেওয়ায় তারা আরো বেশি হয়েছে। এটা কিছু আন্দোলনে কিছু হয়, এটা আন্দোলনে এটাকে আটকানো যায় না, স্পন্টেনিয়াস এসে গেছে মানুষ, মানে অদ্ভুত। সেই দিনের আন্দোলনের বিষয়টা হচ্ছে সব স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে ছেলে মেয়েরা বয়স্করা বেরিয়ে এসছে। এই 21শে জুলাই সেই দিনটা, এবং আর বাকিগুলো আপনারা বারবার শুনতে শুনতে জানেনই ঘটনাগুলো কি হয়েছে সেই দিন। আমি এটাকে আর বেশি বাড়াতে চাইছি না। আমি আমাদের ভূমিকার বিষয়টাই আমি আপনাদের সামনে বলতে চাইছি। যে এরপরে তো কারফিউ ডিক্লেয়ার করলো, এখানে জগন্ময় দেব, দিব্যেন্দু দাস শহীদের মৃত্যুবরণ করলেন। এই যে দিব্যেন্দু দাস, সে কিন্তু একটা ফর্মে আন্দোলনে ছিল, কেউ জানেন কি জানেন না আমি জানি না, একটা লটারির টিকিট বিক্রি করতো। তার ছোট বোন সীমা আমাদের ডিএসওর সঙ্গে যুক্ত হয়ে গেল। ডিএসও একটু ভিগরাসলি মুভমেন্ট করছে। ডিএসও ও আর কোনো দিকে যায় না, ও কিন্তু ডিএসও কিছু করতো না। আমরা বিভিন্ন স্কুলে যেতাম, এই সংগঠন কোর্স সুজিত করে আরেকটা ছেলে ছিল, সেই সমস্ত ছেলে মেয়েরা গিয়ে যোগাযোগ স্কুলে যখন করছে, ওই সীমা তখন ওই আমাদের ডিএসওর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই বিষয়গুলো মানে আসলে জানেও না কেউ। অনেকে বলে যে সে লটারির টিকিট বিক্রি করতো, সে আবার শহীদ, এরকম একটা মানসিকতা কাজ করবে। এটা তো 11 শহীদের সময়ও 5-6 জন এমনিতেই মারা গেছে। এগুলা এরকম বলার কথা না, অনেকে এই প্রসঙ্গটা আনে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।